আচমকা ওর এমন কথার আগামাথা কিছুই বোধগম্য হলো না রাহিতার। কেমন যেন খটকা লাগলো মনে। স্বপ্নিল হঠাৎ করে এসব কেন বলছে? কি হয়েছে আপনার? এইসব বলছেন কেন এখন? কিন্তু ওর প্রশ্নের জবাব দিল না স্বপ্নিল। শুধু নির্বিকারভাবে এক পলক রাহিতার চোখে চেয়ে রুম ত্যাগ করলো। বিচলিত রাহিতার চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে ভাবতে লাগলো স্বপ্নিল কি করছিল এখানে, আর কেনই বা এসব বলছিল হুট করে। নজর ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে কিছুক্ষণ খোঁজার পরই যা পেল তাতে ভয়ে রক্ত হিম হয়ে গেল রাহিতার। সোফার নিচে এক ধারালো ব্লেড লুকিয়ে রেখেছিল স্বপ্নিল। অজানা ভয়ে মুহূর্তেই হাত পা কাঁপতে লাগলো মেয়েটার। তবে কি স্বপ্নিল পুনরায় সুইসাইড করতে যাচ্ছিল নাকি? সর্বনাশ! আধা ঘন্টা যাবৎ অতি টেনশনে রুমের মাঝে পায়চারি করছে রাহিতা। পুরোপুরি শিওর না হওয়ার কারণে বেচারি না পারছে কাউকে বলতে, আর না পারছে নিজে কিছু করতে। স্বপ্নিলকে ফোন দিয়েও লাভ হয়নি, কেননা সে বাসাতেই ফোন রেখে বেরিয়ে গেছে। এরই মাঝে চিন্তারত তার ফোন বেজে ওঠে তার স্বরে। বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকাতেই দেখে ওর এক কাজিন ফোন দিয়েছে। রাহিতার মামাতো ভাই আর কি, আকাশ। তো এত সকালে কেন ফোন দিল মাথায় এলো না রাহিতার। এমনিতেই সে বেশ চিন্তায় আছে স্বপ্নিলকে নিয়ে, তাই একবার ভাবলো রিসিভ করবে না ফোন। কিন্তু পরে ভাবলো যদি সে কোনো দরকারে ফোন দেয় তবে। তাই তো কল কেটে যাওয়ার শেষ মুহূর্তে হুট করে ধরে ফেলে ফোন। ওপাশ থেকে আওয়াজ আসে, হ্যালো রাহি, কেমন আছিস তুই? এই তো ভালো ভাইয়া, তুমি? আমিও ভালো আছি। কি করিস? কিছুই না, ভাবছিলাম তুমি হঠাৎ এত সকালে ফোন দিলে যে। আরে অফিসে আসছিলাম সকালবেলা, রাস্তায় তোর বোরকে দিলে চোখে পড়লো। বলি এত সকালে পায়ে হেঁটে কোথায় যাচ্ছিল ও? তোর জামাই কি অফিস যায় না নাকি? আকাশের মুখে স্বপ্নিলের কথা শুনে প্রচণ্ড বিস্মিত হয় রাহিতা। তড়িঘড়ি করে বলে, স্বপ্নিলকে দেখেছো তুমি? কোথায় যাচ্ছিলেন ভাইয়া? আমায় বলবে প্লিজ? বলছি, কিন্তু আগে তুই এটা বল যে ওর হয়েছেটা কি? তোদের মধ্যে কোনো ঝগড়া টগড়া হয়েছে নাকি? যতটুকু খেয়াল করলাম স্বপ্নাকে বিষণ্ণ দেখাচ্ছিল। প্রশ্নের কি জবাব দিবে রাহিতা ভেবে পেল না। তবু কোনোভাবে বলল, আসলে একটু কথা কাটাকাটি হয়েছিল তো। ওনার আজ মন ভালো নেই, তাই হয়তো হাঁটছেন ওইভাবে। কোথায় দেখেছো তুমি? আমার লোকেশন পাঠাও না ভাইয়া প্লিজ। আচ্ছা, ঠিক আছে, মেসেজ করছি তোকে আমি। যদি তোর আপত্তি না থাকে তবে কি কারণে তোদের মধ্যে ঝগড়া হয়েছে আমি জানতে পারি? মানে নতুন নতুন বিয়ের পর সাধারণ ঝগড়া হয় না, তাই অবাক হয়েছি আর কি। আসলে এখন একটু তাড়ায় আছি, আমি পরে কথা বলছি। তুমি জলদি আমায় মেসেজ দাও। রাখছি ভাইয়া, থ্যাংক ইউ জানানোর জন্য। তোর যে কোনো সমস্যা আমাকে জানাতে পারবি। আমি সবসময় চেষ্টা করব তোর হেল্প করার, বুঝেছিস? আল্লাহ হাফেজ। ফোন কেটেই আকাশের মেসেজ পাওয়ার অপেক্ষা করতে থাকলো রাহিতা। কিছুক্ষণের মধ্যেই পেয়েও গেল ঠিকানা। মনে মনে স্বপ্নিলের ঠিকানা পাওয়ার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে আর বিলম্ব না করে সে নিজেও দ্রুত কদমে বেরিয়ে গেল বাসা থেকে। শাশুড়িকে আসল কারণ বলল না, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, শুধু এটুকু জানালো যে তার একটা কাজ আছে। দিলারা বেগমও আর প্রশ্ন না করে ওকে যেতে দিলেন। এবার শুধু সময় থাকতে স্বপ্নিলের কাছে পৌঁছাতে পারার অপেক্ষা। যত দ্রুত সম্ভব কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে রাহিতা। বাসা থেকে একটু দূরে অবস্থিত হওয়ায় এদিকে কোলাহল কম। সামনে একটি নদী আছে। নদীর তীর ঘেঁষে কিছু মানুষ চুপচাপ হাঁটাহাঁটি করছে। বলতে গেলে মন খারাপ হলে এরকম জায়গায় আসা বেশ যুক্তিযুক্ত বলে মনে হলো রাহিতার। গভীর নদীর শান্ত স্রোতের দিকে তাকিয়ে মন শান্ত করার প্রয়াস ব্যর্থ হবে না যেন। হয়তো এজন্যই স্বপ্নিল এখানে এসেছে, আনমনেই ভাবে রাহিতা। দৃষ্টি এদিক সেদিক ফিরাতেই অদূরে নদীর দিকে এগিয়ে যাওয়া স্বপ্নিলকে চোখে পড়ল তার। স্বপ্নিলকে নদীর দিকে এগোতে দেখে হঠাৎ করেই অজানা ভয়ে মন কেঁপে উঠল রাহিতার। নিজের অজান্তেই জোর কদমে দৌড়ে গেল স্বপ্নিলের পানে। জীবনে এত দ্রুত কখনো দৌড়িয়েছে কিনা মনে নেই রাহিতার। তবে এই মুহূর্তে যে তার স্বপ্নিলের কাছে পৌঁছানো অতীব জরুরি। ছন্ন ছাড়া পায়ে
আরেকটু সামনে এগোনোর আগেই পেছন থেকে ওর শার্ট খামচে ধরল রাহিতা। নিজের সব শক্তি দিয়ে পেছন থেকে নিজের দিকে টেনে ধরল ওকে। বলা বাহুল্য, আচমকা এমন ধাক্কার জন্য স্বপ্নিল প্রস্তুত না থাকায় ভার সামলাতে না পেরে রাহিতার সাথে পেছনে হেলে পড়ে সে। রাহিতাকে দেখে হতভম্ব হয়ে বসে আছে স্বপ্নিল। হুট করে পড়ে যাওয়ায় দুজনেই মাটিতে বসে হাঁপাচ্ছে। বিস্মিত স্বপ্নিলের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহূর্তে এখানে রাহিতাকে আশা করেনি সে। খানিক বাদে বিস্ময়ে রেশ কাটিয়ে হালকা সুরে জিজ্ঞেস করলো, তুমি কেন এসেছো রাহিতা? বহু চেষ্টায় নিজেকে শান্ত করতে ব্যর্থ হওয়ায় এবার আর নিজের রাগ সামলাতে পারল না রাহিতা। প্রচণ্ড রাগে স্বপ্নিলের কলার চেপে ধরে বলে উঠল, কেন আসবো না আমি? আপনি আমার জীবন নিয়ে খেলে এখানে সব কিছু শেষ করার জন্য আসবেন, আর আমি বাসায় বসে বসে সব কিছু সহ্য করে যাব? কি ভাবেন আপনি নিজেকে? হ্যাঁ, হুট করে রাহিতার এমন রণচণ্ডী রূপ দেখে অবাক চোখে চেয়ে রইল স্বপ্নিল। রাহিতা যে তার সাথে এভাবে ধমকে কথা বলবে সে স্বপ্নেও ভাবেনি। স্তব্ধ সে চুপচাপ চেয়ে রইল শুধু। এরই মাঝে ওর জবাব না দেওয়ায় ক্ষিপ্ত রাহিতা আবারও গর্জে ওঠে। কি হলো? চুপ করে আছেন কেন এখন? এমনি তো আমার সাথে ঝগড়া করার সময় মুখে খই ফোটে আপনার, তবে এখন কেন নীরবতা? কোন সাহসে এই সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি? আমাদের অনুভূতির কোনো মূল্য নেই আপনার কাছে? আমার কথা তো বাদে দিলাম, অন্তত একটাবার আপনার মা, বোন এবং আপনার সাথে জড়িত মানুষদের কথাও কি মাথায় এলো না বলুন? কাঁদতে কাঁদতে স্বপ্নিলের কলার ছাকিয়ে পুনরায় চেঁচিয়ে প্রশ্ন করে রাহিতা। স্বপ্নিল কিছুটা সময় নেই স্থির হতে। যখন ওর বুঝে আসে রাহিতা কি মনে করেছে, তখন চোখ বন্ধ করে নিজেকে কোনো রকমের স্বাভাবিক করেছে। অতপর লালচে চোখজোড়া খুলতেই চোখাচোখি হয় একজোড়া টলমলে অশ্রুসিক্ত চোখের সাথে। হঠাৎ করেই স্বপ্নিলের কি হয় সে জানে না। এতক্ষণের নীরবতা ভেঙে অবশেষে মুখ খুলে বলে, তুমি যা ভাবছো তা নয়। আমি চুপ করুন আপনি। আমি সব বুঝেছি আপনি কি করতে এসেছিলেন। সোফার নিচে ব্লেড দেখেছি আমি, আর এখানে নির্জনে গভীর নদীর তীরে আপনি কেন হেঁটে যাচ্ছিলেন সেটাও বুঝেছি। আমার কাছে মিথ্যা বলে লাভ নেই, বুঝেছেন? আমি সব বুঝি। আবারও রাগ দেখিয়ে ধরে রাখা কলারে খানিকটা বল প্রয়োগ করে বলে রাহিতা। ওর ক্ষোভ দেখে মনে মনে খানিকটা হাসে স্বপ্নিল, একই সাথে অবাকও হয়। সদা বাধ্যগত মেয়েটা ওর চিন্তায় কিভাবে দৌড়ে এসেছে এখানে, আবার রীতিমতো বউয়ের অধিকারে ওকে ঝাড়ছেও এভাবে। আর চোখে আশেপাশে তাকিয়ে এবার আস্তে ধীরে নিজের কলার থেকে রাহিতার হাত সরিয়ে নেয় স্বপ্নিল। তাতে মন ছোট করে খানিকটা দমে গেলেও পর মুহূর্তেই স্বপ্নিলের আচরণে অবাক না হয়ে পারে না সে। কলার থেকে হাত সরিয়ে ওর দুটো হাত নিজের হাতের মুঠো নিয়ে শান্ত গলায় চোখে চোখ রেখে স্বপ্নিল বলে, আমি সুইসাইড করতে আসিনি রাহিতা, তুমি ভুল ভাবছো। এবার বিস্ময়ে চোখ বড় বড় করে তাকায় মেয়েটা। বলছে কি স্বপ্নিল? যদি সেই উদ্দেশ্যে না আসে তবে সকাল থেকে এমন উদ্ভট কথাবার্তা ও আচরণ করছে কেন? আর হুট করেই এখানে এলো কেন? ওর মনে বইতে থাকা প্রশ্নের ঝড় ওর মুখভঙ্গিতে দৃশ্যমান হওয়ায় স্বপ্নিলের বুঝতে অসুবিধে হয় না রাহিতার ভেতরে কি চলছে। তাই ওর হাত দুটো ছেড়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে মিহি কণ্ঠে সে বলে, তুমি যখন এসেছই তখন আর কিছু লুকাবো না তোমার থেকে, সব খুলে বলি। লম্বা কাহিনী, হয়তো তোমার খারাপও লাগতে পারে শুনতে। তোমার কি সময় হবে? এই প্রথম স্বপ্নিলের নরম আচরণে বুকের ভেতর অদৃশ্য ঝড় উঠে রাহিতার। সে পারে না ওকে মুখ ফুটে বলতে। আপনার জন্য আমার সারা জীবন সময় হবে স্বপ্নিল, এটাও কি জিজ্ঞেস করা লাগে? তবু মুখে কুলু পেটে বাধ্য মেয়ের ন্যায় উৎসুক চোখে মাথা নেড়ে মতামত জানায় সে। কেননা সে নিজেও চায় স্বপ্নিল ওকে সব খুলে বলুক, ওর থেকে কোনো কিছু গোপন না করুক, ওর সাথে নিজের অনুভূতি ভাগাভাগি করুক। তাই তো দুরু দুরু বুকে স্বপ্নিলের পানে চেয়ে থাকে রাহিতা। হয়তো এবার সৃষ্টিকর্তা ওর ডাকে সাড়া দিয়েছেন। তবে মানুষ স্বভাবতই সঙ্গপ্রিয় প্রাণী। যে কোনো পরিস্থিতিতে কারো সঙ্গ পেলে, নিজের পাশে কাউকে পেলে
কঠিন থেকে কঠিনতর ব্যক্তিরও মন গলতে বাধ্য। স্বপ্নিলও এর ব্যতিক্রম নয়। বাহ্যিকভাবে কঠিন খোলসের আড়ালে তার যে একটা কোমল স্বতঃস্ফূর্ত হৃদয় আছে, যা সে ভুলেই গিয়েছিল প্রায়। রাহিতার সান্নিধ্যে আজ তা খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। এতদিনে লুকিয়ে রাখা বিন্দু বিন্দু কষ্টগুলো মুষলধারে বর্ষিত হয়েছে চোখের কোটরে। সেভাবেই সে বলল, আমার কেউ নেই রাহিদা, আমাকে ভালোবাসার কেউ নাই। আমার আর ভালো লাগছে না কোনো কিছু। জীবনের এই অদ্ভুত পরিণতি আমি মেনে নিতে পারছি না। জানো, আমি যাকে মনে প্রাণে ভালোবাসি, যার উপরে নির্ভর করা শুরু করি, সে আমাকে ছেড়ে চলে যায়। প্রথমে বাবার উপর নির্ভরশীল ছিলাম, সে আমার উপর সব দায়িত্বের বোঝা চাপিয়ে অসময় চলে গেল আমার জীবন থেকে। সেই বয়সে ভার্সিটিতে ছেলেরা আড্ডা দেয়, হই হুল্লোড় করে। সে সময় ক্লাস শেষে বাবার ব্যবসা সামলাতে ছুটে হয়েছে আমায়। এরপর যখন ধীরে ধীরে জীবন গুছিয়ে উঠছিল, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তখন স্বপ্নের মতো প্রেম বিনিময় হয় আনিকার সাথে। কাজিন হওয়ার সুবাদে ওনাকে আমি ছোট থেকে পছন্দ করত। আমি শুরুতে পাত্তা না দিলেও পরে ওর জেদের কারণে ওর প্রস্তাবে সাড়া দেই। এরপর 3 বছর আমরা দুজন প্রেম করি। আমরা সমবয়সী ছিলাম। প্রেমের প্রথম বছরে ও লন্ডন গিয়েছিল মাস্টার্সের জন্য, আর আমি দেশে কন্টিনিউ করেছিলাম। কিন্তু এতেও আমাদের প্রেমে কোনো ভাটা পড়েনি। ফোনে, ভিডিও কলে নিয়মিত কথা হতো। তারপর বছর 2 পর ও দেশে ফিরে এলো। তখন আমি ওর প্রেমে পাগল প্রায়। কিন্তু আনিকার মাঝে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। হুট করে একসময় খেয়াল করলাম ও আমায় আগের মতো পাত্তা দিচ্ছে না, কেমন যেন ইগনোর করছে আমায়। কিন্তু আমার ওর প্রতি ভালোবাসা বাড়তে থাকে, তাই ওর এমন আচরণ মেনে নিতে পারছিলাম না। পরে মায়ের কথায় বিয়ের প্রস্তাব দিই ওকে। কিন্তু ওর পরিবার রাজি হলেও কেন যেন আনিকা বিয়েতে রাজি হয় না। এরপর আমার জোরাজোরিতে বিয়ের জন্য হ্যাঁ বলল। বিয়ের আগে ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে ও নাকি কোনো মানসিক পেরেশানিতে আছে, যার কারণে হঠাৎ এই অসুস্থতা। কিন্তু মাসখানেক চিকিৎসা চলার পরেও ডাক্তার ওর এই ডিপ্রেশনের সঠিক কোনো কারণ খুঁজে বের করতে পারেনি। আর এরপর তো হুট করেই একদিন সবাইকে অবাক করে দিয়ে মেয়েটা দুনিয়া ছেড়ে চলে যায়। এসব হয়তো তোমাকে মা বলেছে, তাই না? এতক্ষণ স্বপ্নিলের কথা মনোযোগ দিয়ে শুনছিল রাহিতা। যতবার স্বপ্নিল আনিকার প্রতি ওর ভালোবাসার কথা বলছিল, ততবার ওর বুকে চিনচিন ব্যথা বাড়ছিল। কিন্তু তবুও এই প্রথম স্বপ্নিল নিজে থেকে ওকে মনের কথা বলছে, তাই কোনোরূপ বাধা দেয়নি সে। মনের কষ্টকে পাশে রেখেই একজন নীরব সঙ্গী হিসেবে পাশে থেকেছে সে। এবার ওর শেষের প্রশ্নে মাথা নেড়ে সায় জানায় রাহিতা। তার শাশুড়ি তাকে কিছুটা হলেও এসব বলেছিলেন। ওর মাথা নাড়া দেখে এক দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিল। খানিক বাদে শান্ত কণ্ঠে ফের প্রশ্ন ছুড়ে, তারপরেও কেন এতক্ষণ তোমায় বললাম জানতে চাও? সবাই শুধু এটাই জানে আমাদের দুজনের মাঝে প্রেম ছিল, আর বিয়ে হওয়ার আগে ও মারা গেছে। কিন্তু আসল সত্যটা যে কি তা আমি ছাড়া আর কেউ জানে না। মানে? বিস্ময়ে নিজ থেকেই প্রশ্ন বেরোলো রাহিতার মুখ থেকে। ওর বিস্ময় দেখে তাচ্ছিল্যের হাসি হাসল স্বপ্নিল। সামনের নদীর শান্ত স্রোতে চেয়ে বেশ শীতল কণ্ঠে বলে, আনিকা আমায় প্রকৃত অর্থে ভালোবাসেনি। আমি হয়তো ওর ক্ষণিকের মোহ ছিলাম। ছোট থেকে ওর যেটা পছন্দ, বাট সেটা ভালোবাসা ছিল না। নয়তো অল্প বয়সের আবেগ, যার কারণে বিদেশ যে ও আমার অনুপস্থিতিতে অন্য কারোর সাথে সম্পর্কে জড়ায়। ও সেই সম্পর্কের গভীরতা আমাদের চেয়ে অনেক বেশি ছিল। আমি ওর কাজিন হয়, 2 ফ্যামিলির সবাই জানতো আমাদের সম্পর্কের কথা, তাই বিয়ে প্রায় ঠিক হয়েছিল। বিশেষ করে ও ছিল ওর বাবার বাধ্যগত সন্তান। ওর বাবা আমার মাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলেন, যার ফলশ্রুতিতে ও না পারছিল আমায় ছাড়তে, আর না পারছিল আমায় সত্যিটা বলতে। এই টানাপোড়েনেই মানসিক চাপ বেড়ে যায় ওর। এর মধ্যে মাস্টার্স শেষ হওয়ায় দেশে আসতে বাধ্য হয়, আর তখন আমার আর ফ্যামিলির চাপে পড়ে বিয়ের জন্য রাজি হতে হয় ওকে।
কিন্তু ওই যে আগের সম্পর্কের পিছুটান সে ভুলতে পারছিল না, আর এর জন্য সে বেশি স্ট্রেস নিয়ে ফেলে। এভাবেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, হুট করে কাউকে না বলে অজান্তেই দুনিয়ার মায়া ত্যাগ করে। কিন্তু বলে না, সত্যিকে যতই ঢাকার চেষ্টা করো তা কোনো না কোনোভাবে প্রকাশ পেয়ে যায়। আমার সাথেও তাই হয়েছে। আনিকার বোন এসেছিল আমার কাছে ডায়েরি নিয়ে, ওর কাছ থেকে ওর পক্ষ থেকে মাফ চেয়েছে আর অনুরোধ করেছে ব্যাপারে ফ্যামিলির কাউকে কিছুই না বলতে। আনিকার মনের কথাগুলো যা সে কখনো আমি বলতে পারেনি, ওর ডায়েরিতে সব লেখা ছিল, আর আমি জানতে পারি সব। কথাগুলো বলতে বলতে কণ্ঠ রোধ হয়ে আসে স্বপ্নীলের, চোখে প্রায় পানি এসে গেছে। এদিকে ওর কথা শুনে বাকরুদ্ধ রাহিতার অক্ষিদয়ও অশ্রুতে টইটুম্বুর। এক ধ্যানে নিচের দিক তাকানো স্বপ্নীলের দিকে তাকিয়ে সে প্রশ্ন করে, আপনি কবে থেকে জানেন এসব? কয়েকদিন আগেই। রাহিতার চোখে চোখ রেখে বলে স্বপ্নীল, যে চোখে এক অদ্ভুত কষ্ট খুঁজে পায় মেয়েটা। ভালোবাসার মানুষ ভালো না বাসার কষ্ট কিরূপ তা রাহিতা যে বেশ ভালো করেই জানে। তাই তো স্বপ্নীলের কষ্ট উপলব্ধি করতে কোনোরূপ অসুবিধা হয় না ওর। আলতো করেই স্বপ্নীলের কাঁধে সহমর্মিতার হাত রাখতেই দুজনের অক্ষিদয় মিলিত হয়। সেই দৃষ্টি বিনিময়ের মাঝেই স্বপ্নীল আবারও বলে ওঠে, জানো রাহিতা, ভালোবাসায় সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের ধোঁকা দেওয়াটা সহ্য করা যায় না। আনিকার যাওয়ার পর মনে হয় যেন ওর প্রতি আমার অনুভূতিও শেষ হয়ে গেছে। যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, তার এমন বিশ্বাসঘাতকতায় ওর প্রতি ঘৃণা জন্মানোর কথা, তাই না বলো? কিন্তু কেন যেন দিন দিন ওর প্রতি আর কোনো অনুভূতি কাজই করছে না আমার। আমি নিজের প্রতি নিজে অবাক হচ্ছি। ওর প্রতি কোনো খারাপ ধারণা নেই আমার মনে, আমি ওকে মাফ করে দিয়েছি। নিস্পৃহ কণ্ঠে কথাগুলো বলে ঈষৎ হাসে স্বপ্নীল। যে হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্ট বুঝতে বেগ পেতে হলো না রাহিতার। হুট করে মেয়েটার কি যেন হলো, কোনো কিছু বুঝে ওঠার আগেই স্বপ্নীলকে জড়িয়ে ধরে অশ্রুনিপাত করে সে। আচমকা রাহিতাকে এভাবে কাঁদতে দেখে হকচকিয়ে যায় স্বপ্নীল। ধরবে কিনা ভাবতে ভাবতেই কি যেন ভেবে ওকে হালকা করে জড়িয়ে ধরে সে। অতঃপর নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে শুধায়, কষ্ট তো পেয়েছি আমি, তুমি কাঁদছো কেন? এ প্রশ্নের জবাব দেয় না রাহিতা। স্বপ্নীল ওর সাথে খোলাখুলি কথা বলায় ওকে জড়িয়ে ধরাতেই মনে মনে সে খুশি। তাদের সম্পর্কের জড়তা কাটার প্রথম ধাপ শুরু হয়ে গেছে। তবে নিশ্চুপভাবে ক্রন্ধনরত রাহিতাকে এক পলক দেখে ছোট্ট এক শ্বাস ফেলে স্বপ্নীল। এরপর বেশ শান্তভাবে বলে, শোনো, তুমি অনেক ভালো একটা মেয়ে, অনেক নরম মনের মানুষ। আমার দুঃসময়ে আমার অনেক খারাপ আচরণ সহ্য করে তুমি আমার পাশে ছিলে। তোমার প্রতি কৃতজ্ঞ আমি। জানো, তোমায় দেখলে আমার ভীষণ অপরাধ বোধ হয় রাহিতা। তখন সদ্য ভালোবাসা হারিয়ে আমি এক প্রকার পাগল হয়ে গিয়েছিলাম। কি বলেছি কি করেছি আমি নিজেও বুঝিনি। এরপর যখন সব ভুলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম, তখন আনিকার ব্যাপারে সত্যিটা জানতে পারি। আর ওটা যেন আমার অপরাধ বোধের আগুনে ঘি ঢালার কাজ করেছে। নিজের নজরে আমি নিজেই ছোট হয়ে গিয়েছি। যে আমায় ভালো না বেশে ধোঁকা দিয়েছে, আমি তার কারণে যারা আমাকে ভালোবাসে তাদেরকেই কষ্ট দিয়েছি। নিজের চোখে নিজেই ছোট হয়েছি। আমার মা কত বুঝিয়েছে, আমি কিচ্ছু বুঝি নাই। তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তোমার উপর রাগ ঝেড়েছি। কাল অফিস থেকে আসার সময় ওইসব ভাবতে ভাবতে আসছিলাম। এরপর মনের সাথে যুদ্ধ করতে করতে কখন যে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছি, আর কাল তোমার সাথে এমন আচরণ করে ফেলেছি। জানি না আমি ক্ষমার যোগ্য কিনা, তবুও পারলে আমায় মাফ করে দিও। সকালের কথাগুলো আমি মন থেকে বলেছি। অজানা খুশিতে পুনরায় অক্ষিপল্লব ভারী হয় তার। গড়িয়ে পড়ে সুখের অশ্রুজল। কিছু বলার আগেই সকলের কথা শুনে একটা প্রশ্ন আসে ওর মনে। দ্বিধাহীনভাবে সে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি যদি সুসাইড করতে না আসেন তবে এখানে কি করতে এসেছিলেন? আর সকালে ব্লেড নিয়ে ওভাবে কি দেখছিলেন? মেয়েটার সরল প্রশ্নে মৃদু হাসে স্বপ্নীল। ধীরে সুস্থে উত্তর দেয়, কাল রাতে মায়ের কথাগুলো শুনে রাগও হয়েছিল। সারা রাত নিজের জীবন নিয়ে ভেবে কাটিয়েছি। খুব সকালে রুমে ঢুকে যখন তোমায় দেখি, তখন গত রাতের কথা মনে পড়ে, অনুশোচনা তীব্র হয়।
এরপর সোফায় বসতেই টেবিলের নিচে ব্লেড চোখে পড়ে। সেটা হাতে নিতেই অতীতের কথা মনে পড়ে। কতটা ছেলে মানুষই না করেছিলাম প্রেমে অন্ধ হয়ে। এসব ভেবে নিজের প্রতি নিজের রাগ বাড়ছিল। তাই তো রাগ কমাতে এমন শান্ত নির্জন জায়গায় এসেছিলাম, নদীর ধারে বসে অশান্ত মনকে শান্ত করতে। ভাবছিলাম সেদিন যদি বোকামি করে সব না জেনেই নিজেকে কিছু করতাম, তবে হয়তো মরেও শান্তি পেতাম না। ওর কথার মাঝেই বাধা দেয় রাহিতা, 2 আঙ্গুল চেপে ধরে স্বপ্নিলের ঠোঁটের উপর। আতঙ্কিত স্বরে বলে ওঠে, মরার কথা বলবেন না প্লিজ। ওর প্রতি মেয়েটার চিন্তা দেখে খানিকটা অবাক হয় স্বপ্নিল। এক অদ্ভুত প্রশান্তির হাওয়া বয় ওর বক্ষ পিঞ্জরে। এদিকে বিস্মিত চাহনিতে চেয়ে থাকা স্বপ্নিলকে দেখে নিজ আচরণে বিব্রত হয় রাহিতা। ওর ঠোঁট থেকে হাত সরিয়ে লজ্জায় এদিক ওদিক তাকায়। ওর ভাবভঙ্গি দেখে আনমনেই হাসে স্বপ্নিল। এই যে রাহিতার সাথে কথা বলার পর থেকে হঠাৎ করেই ওর বুকের ভার অনেকাংশেই কমে গেছে। হালকা লাগছে নিজেকে। আত্মতুষ্টিতে চোখ বুজে আসে ওর। সেদিক এক ধ্যানে তাকিয়ে থাকে রাহিতা। হঠাৎ চোখ খুলে স্বপ্নিল বলে, আমি বাসায় যাব, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। কতদিন শান্তিতে ঘুমাই না, আমার বাসায় নিয়ে যাবে রাহি? বসা থেকে উঠে দাঁড়িয়ে রাহিতার দিকে হাত বাড়িয়ে ওর উত্তরের আশায় চেয়ে আছে স্বপ্নিল। এদিকে স্বপ্নিলের মুখ থেকে এতদিন পর নিজের ছোট্ট সম্বোধন শুনে যেন নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছে না রাহিতা। বিয়ের পর থেকে স্বপ্নিল ওকে এভাবে ডাকেনি। আবেগে বিস্ময়ে দ্রুত গতিতে মাথা নাড়িয়ে সাহেব জানায় সে। বাড়িয়ে রাখা হাতে হাত দিতেই নিজ মুঠোয় তা শক্ত করে চেপে ধরে স্বপ্নিল। যেন বহুদিন পর আঁকড়ে ধরার মতো কোনো বিশ্বস্ত হাত পেয়েছে সে। মেইন রোডে এসে বাসার জন্য রিক্সা নিল দুজনে। রিক্সায় ওঠার বেশ কিছুক্ষণ পার হওয়ার পরেই এখনও রাহিতার হাত ছাড়েনি স্বপ্নিল। রাহিতা বুঝল এতদিনের নিঃসঙ্গতার পর এ মুহূর্তে একটা ভরসার হাত দরকার স্বপ্নিলের। তাই সেও চুপচাপ ওর হাতে হাত রেখে নিঃশব্দে কাটিয়ে দিল। হুট ছাড়া রিকশায় দুজনেই কাছাকাছি, তপ্ত হৃদয় পাশাপাশি। শরীরের উষ্ণতা একে অপরের অনুভূতির সাথে উথাল পাতাল হয়ে বাড়ি খাচ্ছে বারংবার। মন বিনিময় কি তবে শুরু হতে চলল এবার? রাহিতা ও স্বপ্নিলকে একসাথে বাসায় প্রবেশ করতে দেখে বেশ খানিকটা চমকে ওঠেন দিলারা বেগম। তার মধ্যে স্বপ্নিল রাহিতার হাত ধরে আছে। বিষয়টা খেয়াল করে তিনি আরও অবাক হন, মনে মনে খুশিও হন বটে। তবে কি সব কিছু মিটমাট হয়েছে দুজনের মাঝে? এরই মাঝে নিজেদের হাতের দিকে শাশুড়ির দৃষ্টি উপলব্ধি করে লজ্জায় পড়ে যায় রাহিতা। খানিকটা জোর প্রয়োগ করেই স্বপ্নিলের বন্ধন থেকে মুক্ত করে নিজের হাত। নত মুখে চেয়ে থাকে নিচে। এক পলক ওর দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিজের রুমে চলে যায় স্বপ্নিল। স্বপ্নিল চলে যেতেই রাহিতার নিকট এগিয়ে আসেন দিলারা বেগম। স্বভাবসুলভ হাসি দিয়ে ওর গালে হাত রেখে বলেন, এলি যে, স্বপ্নিলকে কই পেলি? আমার ছেলে দেখি আজ তোর হাতই ছাড়ছিল না। এসব কিভাবে হলো? পরে বলি মা, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। শাশুড়ি মাথা নাড়িয়ে সায় দিতেই ফ্রেশ হওয়ার বাহানা দিয়ে কেটে পড়ল রাহিতা। বস্তুত তার খানিকটা লজ্জা লাগছিল এই মুহূর্তে তার সামনে থাকতে। ওকে এভাবে পালিয়ে যেতে দেখে মনে মনে হাসেন দিলারা বেগম। মেয়েটা একটুতেই লজ্জা পায়। রুমে প্রবেশ করতেই রাহিতা খেয়াল করল স্বপ্নিল ইতিমধ্যে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে, চোখজোড়া বন্ধ। বোঝা যাচ্ছে ঘুমানোর প্রয়াস। জানালা ভেদ করে কক্ষে প্রবেশ করা সূর্যের আলো চোখের উপর পড়ায় এক হাত চোখের উপর দিয়ে রেখেছে সে। বিষয়টা খেয়াল করে রাহিতা আলগোছে এগিয়ে গেল জানালার কাছে। শব্দহীনভাবে পর্দা টেনে দিল, যেন রোদ চোখে লেগে স্বপ্নিলের ঘুমাতে অসুবিধে না হয়। এসব করে রাহিতা নিজেও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। রুম ত্যাগ করার আগে সে খেয়াল করে স্বপ্নিল এখনও ঘুমায়নি। এদিক ওদিক করছে, প্রত্যক্ষমান উসখুস ভাব। ধীর পায়ে বিছানার দিক এগিয়ে গিয়ে স্বপ্নিলের মাথায় হাত রাখতেই ঈষৎ গরম অনুভব করে সে। তবে কিছু বলার আগেই চোখ মেলে তাকায় স্বপ্নিল।
ওকে তাকাতে দেখে প্রথমে খানিকটা ভয় পেলেও পর মুহূর্তে মনে পড়ে স্বপ্নিল এখন আগের মতো নেই, এবার নিশ্চয়ই বকবে না ওকে। তাই মনে সাহস সঞ্চার করে রাহিতা বলে, আপনার কি মাথা ব্যথা করছে? মাথা টিপে দেব? নিষ্পলক ওকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে পুনরায় চোখ বন্ধ করে স্বপ্নিল, অতঃপর নিচু স্বরে বলে, দিলে মন্দ হয় না। সম্মতি পেয়ে ওর পাশে বসে আলতো হাতে মাথায় চুলে হাত বুলিয়ে দিতে থাকে রাহিতা। ওর নরম হাতের স্পর্শে প্রশান্তির ছাপ ভাসে স্বপ্নিলের চোখে মুখে। কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ে সে। স্বপ্নিল ঘুমানোর পর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে রাহিতা। 30 বছরের জীবনে কতটা ধকলই না সহ্য করেছে ছেলেটা। এখন যেখানে ওর নিশ্চিন্তে চাকরি করে সুখে শান্তিতে সংসার করার কথা, সেখানে ওর মাথায় পুরো পরিবারের দায়িত্ব পড়েছে। আবার জীবনে প্রথম কাউকে ভালোবেসে বিনিময়ে তার থেকেও ধোঁকা পেয়েছে। স্বপ্নিল মুখে তখন আনিকাকে মাফ করে দেওয়ার কথা বললেও রাহিতা জানে মনে মনে স্বপ্নিল ঠিক কতটাই না আঘাত পেয়েছে সত্যিটা জানতে পেরে। যতই হোক, ভালোবাসায় আঘাত পেলে সেটা ভোলা কি এতই সহজ নাকি? জীবনটা কেন এত নিষ্ঠুর হলো ওর সাথে? রাহিতার কোমল মনে ভীষণ কষ্ট হয় স্বপ্নিলের জন্য। ও ঠিক করে স্বপ্নিলকে আর কখনো কষ্ট দিবে না। স্বপ্নিল ওকে ভালোবাসুক আর নাই বাসুক, ও ঠিকই নিজের ভালোবাসায় ভরে দিবে তার নিঃসঙ্গ জীবন। এসব ভেবেই অতি সাবধানে টুপ করে চুমু খায় স্বপ্নিলের কপালে। এরপর কিছুক্ষণ শ্বাস আটকে অপেক্ষা করে। স্বপ্নিল টের পেল না তো, কিন্তু ওর স্থির বুকের ভারী নিঃশ্বাস দেখে ছেলেটার ঘুমন্ত অবস্থার প্রমাণ পায় সে। এরপর খুব ধীরে সুস্থে বিছানা থেকে নামছিল রাহিতা। তারই মাঝে হঠাৎ হাতে বাধা পায় সে। স্বপ্নিল জেগে উঠেছে মনে করে ভয়ে ভয়ে পিছন ফিরতেই খেয়াল করে ঘুমের ঘোরেই ওর হাত চেপে ধরেছে স্বপ্নিল। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েটা। এরই মাঝে ঘুমন্ত স্বপ্নিলের অস্পষ্ট কণ্ঠস্বর ওর কানে আসে, আমার ছেড়ে যেও না প্লিজ, তুমিও। এটুকু বলা হতেই হালকা গোঙানোর আওয়াজ করে সে পুনরায় ঘুমে তলিয়ে যায়। এদিকে স্বপ্নিলের মুখে পুরো বাক্য শোনার আকাঙ্ক্ষায় অপেক্ষা করলেও ওকে পুনরায় ঘুমাতে দেখে খানিকটা হতাশ হলো রাহিতা। তবে মনে মনে বেশ খানিকটা খুশিও হলো স্বপ্নিল আনমনেই ওকে চলে যেতে মানা করেছে বলে। এরই মাঝে শাশুড়ির ডাক পড়ায় আস্তে করে স্বপ্নিলের হাত ছাড়িয়ে সে বিছানা থেকে নেমে রুম ত্যাগ করে নিচে চলে যায়। তবে যাওয়ার আগে রুমের দরজা ভালোভাবে চেপে দিয়ে যায়, যাতে নিরিবিলিতে ঠিকভাবে ঘুমোতে পারে স্বপ্নিল। একটি শান্তির ঘুম। নিচে আসতেই শাশুড়ির মুখোমুখি হয় রাহিতা। উনি হাসি মুখে ওর জন্যই অপেক্ষা করছিলেন। রাহিতা বুঝে এবার সব বলতে হবে শাশুড়িকে। মা হিসেবে তারও জানার অধিকার আছে। এজন্যই নির্দ্বিধায় সব খুলে বলে স্বপ্নিলকে। সব কিছু জানার পর একই সাথে বিস্ময় ও বিষাদে ছেয়ে যায় দিলারা বেগমের অন্তর। ছেলেটা তার একা একা কত কিছু সহ্য করলো, ভাবতে ভাবতেই আঁচলে মুখ চেপে কাঁদেন তিনি। শাশুড়িকে কি বলবে এই মুহূর্তে ভেবে পায় না রাহিতা। তাই ওনার পাশে বসে চুপচাপ সব কিছু লক্ষ্য করলো শুধু। দিলারা বেগম খানিকটা থামতেই সান্ত্বনার সুরে বলল, মা, আপনি কাঁদবেন না। উনি নিজে এখন নিজেকে পরিবর্তনের চেষ্টা করছেন, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। তাই আমাদের এই মুহূর্তে তার পাশে থেকে তাকে সাপোর্ট করা উচিত। ঠিক বলেছিস মা, আমি আজ ভীষণ খুশি হয়েছি জানিস। অবশেষে আমার ছেলেটা ওর জন্য কি সঠিক সেটা বুঝতে পেরেছে। আমার বিচক্ষণ ছেলে অতীতের মায়া ত্যাগ করে বর্তমানকে সুযোগ দিতে চেয়েছে। তুই সব জেনেও ওর পাশে আছিস, ওকে সুযোগ দিচ্ছিস। আল্লাহ তোকে সব সময় সুখী রাখুক মা। সত্যিই স্বপ্নিল ভাগ্য করে তোর মতো বউ পেয়েছে। তুই ঠিকই বলেছিস, এই মুহূর্তে অশ্রু নয়, হাসিই মানায়। চোখের পানি মুছে হাসি মুখে রাহিতার দিক তাকিয়ে বললেন তিনি। তার হাসি দেখে হাসল রাহিতা নিজেও। দুজনের আরও টুকিটাকি গল্পগুজবের মধ্যে দিয়ে দুপুর ঘনিয়ে এলো। সামিরা কলেজ থেকে ফিরেছে। দিলারা বেগমও ব্যস্ত হয়ে গেলেন রান্নাঘরে। এদিকে রাহিতাও রুমে চলে এলো।
রুমে পৌঁছাতেই স্বপ্নীলকে এখনও গভীর ঘুমে ডুবে থাকতে দেখে মৃদু হাসে রাহিতা। যে মানুষটার এতদিন রাতেই ঠিকমতো ঘুম হতো না, সে আজ বহুদিন পর এক টুকরো শান্তির পরশ পেয়ে এই ভর দুপুরেও কতটাই না নিশ্চুপভাবে ঘুমাচ্ছে দুনিয়া থেকে বেখেয়ালি হয়ে। কিন্তু এখন যে উঠাতে হবে ওকে। কাল রাতেও ঠিকমতো খায়নি স্বপ্নীল, আজ সকালেও না। দুপুরে না খেলে তো নির্ঘাত শরীর খারাপ হয়ে পড়বে। যা ভাবা সেই কাজ। ও শিয়রে বসে মিহি স্বরে বার কয়েক ডাকার পরেও সাড়া দিল না স্বপ্নীল। অতপর ওর বাহু ধরে ঝটকানোর পর পিট পিটিয়ে সদ্য ঘুম ভাঙা চোখে মেলে চাইল রাহিতার পানে। এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো কিছুক্ষণ। ওর মনের কথা বুঝতে পারল রাহিতা। হালকা হেসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকা স্বপ্নিলের দিকে চেয়ে বলল,